হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। আজকে আমরা WBCS মেন্সের 2022 যে WBCS মেন্স এক্সামটা হয়ে গেছে তার পলিটি পেপারটা আমরা সলভ করব। এটা হচ্ছে ডি সেটের কোশ্চেন পেপার। আর এই বছর যেটা অ্যানালাইসিস করে যেটা বুঝলাম সেটা হচ্ছে এই বছর কিন্তু পলিটি পেপারটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড এসছে। আর এখানে এসছে আর্টিকেলস থেকে প্রচুর কোশ্চেন এসছে যেগুলো রিয়েলি টাফ, ঠিক আছে। আর অ্যামেন্ডমেন্ট থেকেও কিছু কোশ্চেন এসছে, আর হচ্ছে কেসেস, ঠিক আছে। পলিটির যে বিভিন্ন কেস আছে সেই কেস রিলেটেড কোশ্চেন কিন্তু এসেছে। তো তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই। সেটা হচ্ছে উইচ কমিটি রেকমেন্ডেড দ্য 27% রিজার্ভেশন অফ দ্য ওবিসি ইন দ্য গভর্নমেন্ট জবস ইন 1991। এইটা সালটা ভুল দেওয়া রয়েছে, যাই হোক 27% রিজার্ভেশন ওবিসিদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সেটা কোন কমিটি রেকমেন্ড করেছিল, সেটা হচ্ছে আনসার 2 হবে। সেটা হচ্ছে বিপি মন্ডল কমিটি, ঠিক আছে। মন্ডল কমিটি রেকমেন্ড করেছিল 27% রিজার্ভেশন ফর দ্য ওবিসি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, এটা সোজা। নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য ডাইরেক্টিভ অফ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইজ মেনশন আন্ডার। তাহলে সেপারেশন অফ জুডিশিয়ারি কত নম্বর আর্টিকেলে মেনশন আছে? আর্টিকেল নাম্বার 50। এটা ডিপিএসপির আর্টিকেল, এটা আমরা জানি সবাই। নেক্সট মানে এটার অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে রাইট এগেনস্ট ডাবল জিওপার্ডি ইজ ইনস্টাইন্ড আন্ডার। এই টাইপের কোশ্চেনগুলো আমরা তো সবাই জানি এই আর্টিকেল হচ্ছে 20-র মধ্যে পড়ে, কিন্তু এই যে 21 হবে না, 22 হবে না, 3 না 4, এইগুলো কিন্তু আমরা সচরাচর পড়ি না। তো এই বছর কিন্তু এই টাইপের কোশ্চেন প্রচুর বেশি এসছে। সেটা হচ্ছে রাইট এগেনস্ট ডাবল জিওপার্ডি। তাহলে এটা কি হতো? আনসার হতো অপশন নাম্বার বি, আর্টিকেল 22, ঠিক আছে। রাইট এগেনস্ট ডাবল জিওপার্ডি তাহলে কততে আছে? আর্টিকেল 22-তে আছে। নেক্সট, which is the correct sequence in the preamble of the constitution of India? আচ্ছা, এটা ইজি কোশ্চেন। সেটা হচ্ছে যে প্রিএম্বেলে যে আমাদের এই সিকোয়েন্সটা লেখা রয়েছে এটা কোন সিকোয়েন্সটা ঠিক? সেটা হচ্ছে সভেরেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। মানে হচ্ছে কোনটা কোথায় আছে? সভেরেন, সোশিয়ালিস্ট, এটা ভুল। সভেরেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক হতো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে কিছু কোশ্চেন ইজি দিয়েছে, কিছু কোশ্চেন কিন্তু বেশ টাফ এসছে, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এসছে। নেক্সট হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিট ইস্যুড বাই দ্য কোর্ট টু কোয়াশ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আ পার্সন টু আ পাবলিক অফিস। আচ্ছা, টু কোয়াশ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পার্সন দ্য পাবলিক অফিস। তাহলে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যদি হয়ে থাকে তাহলে এটা কী হয়ে থাকবে? সেটা হয়ে থাকবে কুও ওয়ারেন্টো। ওকে, তাহলে কোয়াশ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আ পার্সন টু আ পাবলিক অফিস, এটা তাহলে উত্তর কী হয়ে যাবে? কুও ওয়ারেন্টো। যেহেতু এটা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড হয়ে গেছে সেই জন্য কিন্তু কুও ওয়ারেন্টো এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার 6-এ কী বলছে? রিজার্ভেশন ইন প্রমোশন অফ ইন ফেভার অফ SC অ্যান্ড ST আর ডেল্ট আন্ডার। আবার সেই ক্লজ আমরা সবাই জানি এগুলো রিজার্ভেশন এই রিলেটেড হচ্ছে আর্টিকেল নাম্বার 16-এ, কিন্তু 16-এর এরা ভাগটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আর্টিকেল 16-এর 4-এর A। এখানে বলা রয়েছে রিজার্ভেশন ইন প্রমোশন ইন ফেভার অফ SC অ্যান্ড ST। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেলস থেকে কোশ্চেন তো এসেছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আর্টিকেলের আবার ভাগ থেকে কোশ্চেন এসেছে, ক্লজ থেকে কোশ্চেন এসে গেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট হ্যাজ বিন স্টেটেড আন্ডার। তাহলে প্রেসিডেন্টের যে প্রেসিডেন্ট যে কনসাল্ট করতে পারে সুপ্রিম কোর্টের সঙ্গে, সেই পাওয়ারটা প্রেসিডেন্টকে যে দেওয়া রয়েছে সেটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 143। এটা হচ্ছে অ্যাডভাইসারি জিউরিসডিকশনের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে এটা ঠিকঠাক কোশ্চেন ছিল। নেক্সট হচ্ছে হু ক্যান লেজিসলেট অন দোজ রেসিডুয়াল ম্যাটার্স হুইচ আর নট মেনশন ইন দি ইউনিয়ন, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। এটা খুব ইজি, সেটা হচ্ছে পার্লামেন্ট। রেসিডুয়ারি যেসব সাবজেক্টগুলো আছে সেগুলো কে ডিল করে, কার আন্ডারে পড়ে? সেটা হচ্ছে পার্লামেন্টের আন্ডারে পড়ে, ঠিক আছে। তারা যে রেসিডুয়ারি সাবজেক্ট হচ্ছে সেই সব সাবজেক্ট যেগুলো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট কোনো লিস্টের মধ্যেই থাকে না, সেগুলো পার্লামেন্ট লেজিসলেট করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, which of the following is not the basic structure? বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে না, এখানে নট বলেছে, ঠিক আছে। নট আ বেসিক স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে না। কোনটা এর মধ্যে?
ফার্স্ট হচ্ছে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এটা পড়ে। সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন দ্য লেজিসলেচার, দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, এটাও পড়ে। হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি, এটাও পড়ে। ও অ্যাবসলিউট পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এটা পড়ে না, কারণ আমাদের পার্লামেন্টের অ্যাবসলিউট পাওয়ার নেই কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার জন্য, ঠিক আছে। তার জন্য আমরা কোর্টে যেতে পারি, কোর্টের দ্বারগ্রস্ত হতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল ভুল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, দ্য প্রেসিডেন্ট ক্যান ইস্যু প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। তাহলে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি, ঠিক আছে, এই ওয়ার্ডটা ভালো করে পড়তে হবে। প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি, এটা আর্টিকেল নাম্বার 352-তে বলা রয়েছে। তাহলে আর্টিকেল 352 মিনস হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। সেটা কীভাবে হয়, সেটা হচ্ছে when the decision of the Union Cabinet for the issuance of such proclamation is communicated to the President in writing, ঠিক আছে। তাহলে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি বললে কিন্তু এই অপশন নাম্বার ডিটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এই কালারটা আমাকে চেঞ্জ করতে হবে, দেখি স্কাই কালার করে দেখি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে এলাম। এই কেস রিলেটেড কোয়েশ্চেন, এগুলো কিন্তু রিয়েলি টাফ। তো in which of the following case the apex court held that where there is a clash of two fundamental rights, the rights which would advance the public morality or public interest would alone be enforced through the process of the court, মানে যদি কখনো ক্ল্যাশ হয় বিটুইন দ্য টু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, তাহলে সেই ফান্ডামেন্টাল রাইটসটা অগ্রাধিকার পাবে যেটাতে কিনা পাবলিক মোরালিটি, পাবলিক ইন্টারেস্ট এই সম্বন্ধে এনফোর্স করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে কেসটা, এইটা কোন কেস থেকে উঠে এসছে, সেটা হচ্ছে মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড, ঠিক আছে। মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড, এগুলো সত্যি পারার মতো নয়, রিয়েলি টাফ এগুলো। এই কতগুলো কোশ্চেন এসছে যেগুলো রিয়েলি টাফ, ঠিক আছে। কোশ্চেন সেই জন্যই বললাম খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার আন্ডার আর্টিকেল 51A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে এটা খুব ইজি কোশ্চেন, সেটা হচ্ছে কতগুলো আছে, 11টা, তাই তো। আর্টিকেল 51A-তে ফান্ডামেন্টাল ডিউটিস বলা রয়েছে, কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিস আছে, 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে। নেক্সট, মানি বিল ক্যান অরিজিনেট। মানি বিল কোথায় অরিজিনেট হয়, অনলি ইন দ্য লোকসভা। মানি বিল কখনো রাজ্যসভাতে তো অরিজিনেট হয় না, অনলি লোকসভাতে সব হয়, ঠিক আছে। নেক্সট চলে এসছে ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্রোভাইডেড ইন। তাহলে ইকোনমিক জাস্টিস এই কথাটা কোথায় বলা রয়েছে, ফার্স্টে তো প্রিয়াম্বলে তো বলা রয়েছে, এগুলো তো এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, প্রিয়াম্বলে বলা রয়েছে। নেক্সট হচ্ছে কি, এই ইকোনমিক জাস্টিস ফান্ডামেন্টাল রাইটসের কোনো জায়গাতেই বলা নেই, ফান্ডামেন্টাল রাইটসগুলো ক্যান্সেল হয়ে যাবে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ডিপিএসপি অ্যান্ড হচ্ছে প্রিয়াম্বলের মধ্যে বলা রয়েছে এই ইকোনমিক জাস্টিস কথাটা, ঠিক আছে। আর প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি অটোমেটিক্যালি সাসপেন্ডস। ন্যাশনাল এমার্জেন্সি যখন চলবে তখন অটোমেটিক্যালি কোনটা সাসপেন্ড হয়ে যায়, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 19, যেটা রাইট টু ফ্রিডম, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 19 রাইট টু ফ্রিডম, এটা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যায়। অল ফান্ডামেন্টাল রাইটস মোটেও সাসপেন্ড হয় না। কোন দুটো ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয় না সেটা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা। নেক্সট হচ্ছে, হ্যাঁ, হাউ মেনি স্কিডিউলস আর দেয়ার ইন দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে কতগুলো, শিডিউল বলছি, শিডিউল ল্যাঙ্গুয়েজ, কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে এই শিডিউলের মধ্যে, সেটা হচ্ছে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, তাই তো, 22টা ল্যাঙ্গুয়েজ আছে। এটাগুলো ইজি কোশ্চেন এসছে কয়েকটা। দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন হ্যাজ বিন enumerated in the Constitution of India. তাহলে ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত নাম্বার আর্টিকেলে বলা রয়েছে, আর্টিকেল নাম্বার 12 to 35। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, যে এগুলোর এক্সপ্লেনেশন দরকার নেই বলে কিন্তু আমি বলছি না, ঠিক আছে। শুধু শুধু ভিডিওটা কোনোভাবে লেন্দি করে কোনো লাভ নেই, এগুলো খুব ইজি, এগুলো বেসিক কোশ্চেন, তো সেই জন্য বলছি না। হাউ লং আ পারসন শুড হ্যাভ প্র্যাকটিসড ইন আ হাইকোর্ট টু বি এলিজেবল টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট ইন্ডিয়া। তাহলে এখানে চিফ জাস্টিস বলেনি, ও আচ্ছা জাজের কথা বলেছে। তাহলে জাজ, সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্যে একজন মানুষকে হাইকোর্টে কত বছরের প্র্যাকটিস লাগে, সেটা হচ্ছে 10 বছরের, ওকে। তাহলে 10 বছর প্র্যাকটিস লাগবে একজন মানুষকে হাইকোর্টে, যদি তবেই সে এলিজিবল হবে টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট হচ্ছে ফ্রিডম অফ কনসাইন্স ইজ সাবজেক্ট টু। ফ্রিডম অফ কনসাইন্স, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এই ফ্রিডম অফ কনসাইন্স এটা পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, এই তিনটের উপরেই কিন্তু নির্ভর করে, ঠিক আছে।
তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে এখানে। এই ফ্রিডম অফ কনসার্ন্স এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা আর্টিকেল নাম্বার 25 বলা রয়েছে, ঠিক আছে। তাহলে এই ফ্রিডম অফ কনসার্ন্স এই আর্টিকেল নাম্বার 25 এটা সাবজেক্ট টু পাবলিক হেলথ, পাবলিক অর্ডার, হেলথ অ্যান্ড মোরালিটি, ঠিক আছে, এই তিনটের উপরেই নির্ভর করে। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস ইট হেল্ড দ্যাট দ্য রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই? তাহলে এটা কোন কেসে বলা হয়েছে? এটা হচ্ছে অপশন নাম্বার সি, গিয়ান কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। এখানে বলা রয়েছে রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই। ওকে, নেক্সট 21 নম্বর কোশ্চেন কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হেল্ড দ্যাট ফোর্সিং হাজব্যান্ড টু গেট সেপারেটেড ফ্রম হিজ প্যারেন্টস অ্যামাউন্টস টু ক্রুয়েলটি? মানে হাজব্যান্ডকে ফোর্স করা, যে তার প্যারেন্টসদের কাছ থেকে সেপারেট করা, সেটা যে ক্রুয়েলটি, সেটা কোন কেসের মধ্যে বলা হয়েছে? সেটা হচ্ছে নরেন্দ্র ভার্সেস কে মিনা কেসের মধ্যে। মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো সত্যি, এই কেসগুলো কিন্তু সব কেস তো সবার পক্ষে পড়ে যাওয়া সম্ভব না, এগুলো টাফ আছে। সবাই কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে না, যদি না সে খুব ভালো করে পড়ে গেছে। আর এগুলো মানে পাওয়াটাও খুব টাফ এই কেসগুলো। 22nd নাম্বার কোশ্চেন হচ্ছে, ইন ইন্ডিয়া রাইট টু প্রপার্টি এটা কোন রাইটের মধ্যে পড়ে? এখন লিগাল রাইটের মধ্যে পড়ে, ঠিক আছে। রাইট টু প্রপার্টি, আগে এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়তো, এখন এটা লিগাল রাইটসে চলে এসছে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন মেম্বার্স ছিলেন? 389 মেম্বার্স। মিনস হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং ডক্ট্রিনস মিনস টু স্ট্যান্ড বাই প্রেসিডেন্ট অ্যান্ড নট টু ডিস্টার্ব দ্য সেটেল পয়েন্ট অফ ল? তাহলে কোন ডক্ট্রিনের মধ্যে বলা রয়েছে যে যেটা সেটেল পয়েন্ট অফ ভিউ যেটা আছে সেটাকে ডিস্টার্ব না করা, ঠিক আছে, সেটাকে ডিস্টার্ব না করে কোনো কিছু দেওয়া, সেটা বলা রয়েছে কিন্তু ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসিসিস, ঠিক আছে। তাহলে কোনো যেটা অলরেডি সেটেলড পয়েন্ট অফ ভিউ আছে সেটাকে ডিস্টার্ব না করে অন্য কোনো ডিসিশন দেওয়াকে বলা হচ্ছে ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসিসিস। ওকে, এটা কিন্তু এলিমিনেশন মেথডেও চলে আসতো, কারণ ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসিসিস এটা আমরা সবসময় পড়ে থাকি না, কিন্তু ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স, প্রসপেক্টিভ, ওভার রুলিং, কালারেবল লেজিসলেশন, এগুলো কিন্তু আমাদের পড়া। তো এগুলো আমরা কিন্তু বাই এলিমিনেশন মেথডেও কিন্তু আমরা করে নিতে পারতাম। তাহলে কোশ্চেন নাম্বার 24-এর অপশান নাম্বার এটা হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইটেমস সাবজেক্টস বিলংস টু দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য 7th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে কনকারেন্ট লিস্টের মধ্যে কোনটা আছে? পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, এটা তো নয়, এটা স্টেট লিস্টের মধ্যে পড়ে। ফরেস্টে কনকারেন্ট লিস্টের মধ্যে আছে। ওকে, আচ্ছা, স্টক এক্সচেঞ্জ ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে, এগ্রিকালচার কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ও আশা করি দেখা যাচ্ছে পুরোটা। কি বলেছে? আন্ডার আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অনলি অন দ্য গ্রাউন্ডস অফ। আচ্ছা, আর্টিকেল 15-এর কোন কোন ক্ষেত্রে ডিসক্রিমিনেট আমরা করতে পারবো না, সেটা কি কি? রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, কোথায় আছে এই 5টা জিনিস? রেসিডেন্স তো নয়, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, এই রেসিডেন্স আবার ভুল, এটা অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, হাউ সুন ইম্পোজিশন অফ ন্যাশনাল এমার্জেন্সি শুড বি অ্যাপ্রুভড বাই দ্য পার্লামেন্ট? তাহলে ন্যাশনাল এমার্জেন্সি ইম্পোজিশনের জন্য কতদিনের মধ্যে পার্লামেন্টকে অ্যাপ্রুভাল দিতে হয়? সেটা হচ্ছে 1 month। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হু ক্যান ইনাক্ট আ ল অন দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? তাহলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটিতে কে ইনাক্ট করতে পারবে, সে লটা কে আনতে পারবে? সেটা হচ্ছে পার্লামেন্ট অফ ইন্ডিয়া ভাইড আন্ডার আর্টিকেল 35A2, ঠিক আছে। এটা আর্টিকেল নাম্বার 35-এ বলা রয়েছে যে পার্লামেন্ট কিন্তু ল আনতে পারবে অন দ্য অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। বোঝা গেছে? এটা আর্টিকেল নাম্বার 17-এ বলা রয়েছে, কিন্তু এই যে ল আনতে পারবে কে, সেইটা যে পার্লামেন্ট আনতে পারবে, এই কথাটা বলা আছে কিন্তু আর্টিকেল নাম্বার 35-এর A2 ক্লজ 2-তে। ওকে, তাহলে হিয়ার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 29 হচ্ছে, পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিওর দেয়ারফোর ইজ লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন ইন পার্ট 20-তে আছে, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্ট পাওয়ারটা আছে পার্ট 20-তে।
অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 30 চলে আসি, সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশন গিভস দ্য পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স ওভার অল সাব অর্ডিনেট কোর্টস টু দ্য হাইকোর্ট আন্ডার আর্টিকেল। তাহলে হাইকোর্ট যে অন্যান্য যে সাব অর্ডিনেট যে কোর্টসগুলো আছে তাদেরকে সুপারিনটেন্ডেন্স করতে পারবে, এই ক্ষমতাটা দিয়েছে কনস্টিটিউশন কত নম্বর আর্টিকেলের মধ্যে? আর্টিকেল নাম্বার 227, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এটা আমি কিন্তু দুটো পার্টে করব আজকে। এখন আমি 50টা করিয়ে দেবো, আর আরেকটা আসবে ভিডিও, সেখানে বাকি 50টা আমি করিয়ে দেবো, ঠিক আছে? একসঙ্গে এতটা লেন্দি ভিডিও আমি করব না, হাফ হাফ আমি করে দেবো। নেক্সট কোশ্চেন নাম্বার 31-এ চলে আসি আমরা। কোশ্চেন নাম্বার 31 কি বলছে? ডিসকোয়ালিফিকেশন অফ দ্য মেম্বারশিপ অফ আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট ইজ প্রোভাইডেড আন্ডার। তাহলে এই ডিসকোয়ালিফিকেশনটা কত নাম্বার আর্টিকেলে বলা রয়েছে? আর্টিকেল নাম্বার 102-এ। এইগুলো ইজি কোশ্চেন, এগুলো আমরা দেখেছি সচরাচর। শুধু এই ক্লজ দিয়ে দিয়ে যে কোশ্চেনগুলো এসছে এগুলো কিন্তু রিয়েলি টাফ, কেসের যে কোশ্চেনগুলো এসছে এগুলো কিন্তু রিয়েলি টাফ এসছে। নেক্সট হচ্ছে হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। তাহলে জয়েন্ট সিটিংকে প্রিসাইড করে স্পিকার্স প্রিসাইড করে, তাই তো? নেক্সট, in which landmark case the Supreme Court held that the second marriage of the Hindu man is invalid even if he converts to Islam before marriage? তাহলে এখানে বলা হয়েছে যে কোনো একটা হিন্দু লোকের দ্বিতীয় বিয়ে ইনভ্যালিড হয়ে যাচ্ছে, যদিও বিয়ের আগে সে যদি ইসলাম কনভার্টও হয়ে যায় তা সত্ত্বেও কিন্তু তারটা ইনভ্যালিড হবে। এটা কোন কেসের জাজমেন্ট? এটা হচ্ছে সারালা মুগদাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসের জাজমেন্ট হচ্ছে এটা। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা ইজি কোশ্চেন, আর্টিকেল নাম্বার 39-এর এতে বলা হয়েছে ফ্রি লিগাল এড অ্যান্ড ইকুয়াল জাস্টিস। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্টস অফ, পার্লামেন্টের মধ্যে কারা কারা পড়ে? প্রেসিডেন্ট তো পড়েই, হাউস অফ পিপল অ্যান্ড দ্য কাউন্সিল অফ স্টেট। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। 35, এবার চলে আসি 36-এ। ওকে, এখানে কি বলেছে? ম্যাক্সিমাম এজ জানতে চেয়েছে। কার ম্যাক্সিমাম এজ প্রেসক্রাইবড ফর ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া? তাহলে প্রেসিডেন্টের কি ম্যাক্সিমাম এজ দেওয়া আছে? প্রেসিডেন্টের মিনিমাম এজ বলে দেওয়া রয়েছে, যে মিনিমাম এজ কত হওয়া উচিত একজন প্রেসিডেন্টকে ইলেকশন লড়ার জন্য। ম্যাক্সিমাম এজ বলা নেই, ঠিক আছে? একজন 70-80 বছর বয়সেও কিন্তু সে প্রেসিডেন্ট হতে পারে আমাদের দেশের, তাহলে নো সাচ লিমিট। নেক্সট কি বলেছে? আর্টিকেল নাম্বার 32 স্ট্যান্ড সাসপেন্ডেড ডিউরিং অ্যান এমার্জেন্সি আন্ডার আর্টিকেল। তাহলে আর্টিকেল নাম্বার 32টা সাসপেন্ড হয়ে যাবে কখন? কোন এমার্জেন্সির সময়? ন্যাশনাল এমার্জেন্সির সময়, মানে হচ্ছে আর্টিকেল নাম্বার 352। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, জুডিশিয়াল রিভিউ ফাংশন অফ দ্য সুপ্রিম কোর্ট মিনস দ্য পাওয়ার টু। তাহলে জুডিশিয়াল রিভিউ কথাটার মানে কি? এক্সামাইন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য ল। একটা ল যে আছে সেটার আদেও কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে কিনা সেটাকে এক্সামাইন করার জন্য এই জুডিশিয়াল রিভিউ। ওকে, নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য অ্যাডভাইজার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে অ্যাডভাইজার কে ছিলেন? BN রাও। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ জাজেস ট্রান্সফার কেস। তাহলে জাজেস ট্রান্সফার কেসকে কোন কেসকে বলা হচ্ছে? SP গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা রিয়েলি টাফ, ঠিক আছে? SP গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় জাজেস ট্রান্সফার কেস। জানি না এটা কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু, ঠিক আছে? নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ স্টেটস ইজ। তাহলে নমিনেটেড মেম্বার্স কতজন থাকে? কি হলো, আমি নিচে নামাইনি। ওকে, দ্য নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স টু দ্য কাউন্সিল অফ স্টেটস ইজ। তাহলে নমিনেটেড মেম্বার্স কতজন থাকে? 12 জন থাকে নমিনেটেড মেম্বার্স, ঠিক আছে? নেক্সট আবার একটা কেসের কোশ্চেন চলে এসছে, সেটা হচ্ছে ইন হুইচ ল্যান্ডমার্ক কেস ফান্ডামেন্টাল রাইটস ওয়ার কনসিডার্ড অ্যাজ ইনভায়োলেবল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমাদের পড়া কেসটা, যদিও ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু পাল্টে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা আমরা পড়েছি এই কেসগুলো, গোলকনাথ কেস, ঠিক আছে? তাহলে এখানেই বলা হয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস ওয়ার কনসিডার্ড অ্যাজ ইনভায়োলেবল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? এটাকে ভায়োলেট করা যাবে না, এটা বলা রয়েছে গোলকনাথ কেসে। নেক্সট, which Indian state has the largest number of seats reserved for the scheduled tribes in the Lok Sabha? তাহলে শিডিউল ট্রাইবস সব থেকে বেশি পাওয়া যায় মধ্যপ্রদেশে। তাহলে মধ্যপ্রদেশ এখানে কিন্তু আনসার হয়ে যাবে। এখানে লোকসভাতে শিডিউল ট্রাইবস কিন্তু সব থেকে বেশি হয়, ঠিক আছে? রিজার্ভ থাকে সিটস শিডিউল ট্রাইবসদের জন্য।
নেক্সট হচ্ছে মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম আ মেম্বার অফ দ্য কাউন্সিল অফ স্টেটস। তাহলে কাউন্সিল অফ স্টেটসে মেম্বার হওয়ার জন্য মিনিমাম এজ কত লাগে? 30 বছর, তাই তো? রাজ্যসভাতে 30 বছর লাগে। আর লোকসভা হলে কত বছর লাগে সেটা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45 কি বলছে? জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা ইজ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার। তাহলে লোকসভা রাজ্যসভার যে জয়েন্ট সিটিং সেটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? 108 নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার 108-এ বলা রয়েছে এই জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা অ্যান্ড দ্য রাজ্যসভা। নেক্সট 46 নাম্বার কোয়েশ্চেন চলে আসি। কি বলেছে কোয়েশ্চেন? দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই। তাহলে এই অবজেক্টিভ রেজলিউশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মুভড কে করেছিলেন? মুভ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। কত সালে মুভ করেছিলেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? অবজেক্টিভ রেজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে পণ্ডিত জওহরলাল নেহেরু কত সালে মুভ করেছিলেন এই অবজেক্টিভ রেজলিউশনটাকে। নেক্সট, হাউ মেনি টাইমস হ্যাভ দ্য ফিনান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজড ইন ইন্ডিয়া? ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার ইম্পোজ হয়েছিল ইন্ডিয়াতে? ফিনান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে একবারের জন্যও ইম্পোজ হয়নি। তাহলে আনসার কী হয়ে যাবে? নেভার। এগুলো ইজি কোশ্চেন, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কেস ইজ নোন অ্যাজ ফান্ডামেন্টাল রাইট কেস? তাহলে ফান্ডামেন্টাল রাইটস কেস কোন কেসটাকে বলা হয়? কেশবানন্দ ভারতী কেসকে বলা হয়, ঠিক আছে? যেখানে বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে 49 কোয়েশ্চেনে কী বলা রয়েছে? আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রভিশন ফর মিনিমাম এজ অ্যাজ 18 ইয়ার্স ফর দ্য ইন্ডিয়ান সিটিজেন ওয়াজ মেড টু বিকাম এলিজিবল টু ভোট? তাহলে 18 বছর বয়স যে নামিয়ে আনা হয়েছিল সেটা কত নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্বারা? সেটা হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট দ্বারা, ঠিক আছে? 1989-এর 61st অ্যামেন্ডমেন্টে এই 18 বছর বয়স যে ভোটিং রাইট সেটা নামিয়ে আনা হয়েছিল। নেক্সট হচ্ছে দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য preamble of the Constitution of India is inspired by। তাহলে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আমরা যে প্রিয়াম্বলে পড়ি এগুলো কোন দেশের কনস্টিটিউশন থেকে ইন্সপায়ার্ড? সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চের, ঠিক আছে? তাহলে আজকে 50টাই থাকুক, আমি নেক্সট পার্টে আরও 50টা আমি করিয়ে দেবো। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট সেকশনে যে কোশ্চেনগুলো আমি জানালাম সেগুলোর উত্তর দেবেন অবশ্যই, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।